রাজনীতির আসল খেলাটা কোথায় হয় বলুন তো? শুধু কি ভোটের বাক্সে, নাকি তারও অনেক গভীরে, সাধারণ মানুষের রোজকার জীবনে? আজ আমরা ডেটার আতশ কাজ দিয়ে ঠিক এটাই বোঝার চেষ্টা করব পশ্চিমবঙ্গের শামশেরগঞ্জ কেন্দ্রটিকে দেখে। চলুন, শুধু ভোটের ফলাফল নয়, বরং শাসনের একটা সত্যিকারের নকশা খুঁজে বের করি। এই যে দেখছেন শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রটার পরিচয় কিন্তু জড়িয়ে আছে এর পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর সঙ্গে। এই নদী একদিকে যেমন উর্বর জমির আশীর্বাদ বয়ে আনে, তেমনি আবার প্রতি বছর নিয়ে আসে বন্যা আর ভাঙনের অভিশাপ। এখানকার মানুষের জীবন, রাজনীতি, অর্থনীতি সবকিছুই যেন এই নদীর স্রোতের সাথেই বাঁধা। যে কোনো জায়গার রাজনৈতিক সমীকরণ যদি বুঝতে হয়, তাহলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হবে। তাই চলুন, আমাদের এই বিশ্লেষণের প্রথম পর্বে আমরা শ্যামেশগঞ্জের মানুষের দৈনন্দিন জীবনের লড়াই আর তাদের স্বপ্নগুলোকে একটু কাছ থেকে দেখি। কারণ দিনের শেষে সবকিছুর মূলে তো তারাই। এখানকার মাটি যাকে বলে একেবারে সোনার মতো উর্বর, চাষবাসের জন্য আশীর্বাদ। কিন্তু প্রতি বছর সেই আশীর্বাদকে ভাসিয়ে নিয়ে যায় গঙ্গার বিধ্বংসী বন্যা। একদিকে সম্ভাবনা আর অন্যদিকে সংকট, এই অদ্ভুত টানাপোড়েনের মধ্যেই এখানকার মানুষদের জীবন কাটে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী শামশেরগঞ্জের জনসংখ্যার প্রায় ৮৪% মুসলিম। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ফিগার নয়, এটা এখানকার রাজনৈতিক দলগুলো কিভাবে রণকৌশল সাজাবে সেই সব ভোটের সমীকরণকে সরাসরি নিয়ন্ত্রণ করে। ২০২১ সালের নির্বাচনে ২,৩৫,৫৭৬ জন ভোটার শামশেরগঞ্জের ভাগ্য ঠিক করেছেন। এই বিশাল সংখ্যার মানুষের রায়টা ঠিক কী ছিল, আর তার পেছনে আসল কারণগুলোই বা কী? চলুন, সেটাই এখন আমরা দেখব। এবার চলুন সরাসরি নাম্বারের গভীরে ডুব দেওয়া যাক আর বোঝার চেষ্টা করি যে জনগণের রায় ঠিক কী বলছে। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে রাজনৈতিক ছবিটা ঠিক কিভাবে বদলে গেল, তাই সংখ্যাগুলোই আমাদের বলে দেবে। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩০% কিছু বেশি ভোট, আর মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ সেই ভোট শেয়ার বেড়ে দাঁড়ালো ৫১%-এর ওপরে, মানে প্রায় ২১% ভোটের একটা বিশাল লাফ। এটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধুই শাসক দলের সাফল্য? তবে এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় আছে। মোট ভোটার বাড়লেও ভোট দেওয়ার হার কিন্তু সামান্য কমেছে। ২০১৬-তে যা ছিল ৮১.৯০%, ২০২১-এ সেটা কমে হয়েছে ৮০.০৫%। এটা কি ভোটারদের মধ্যেকার কোনো চাপা হতাশার ইঙ্গিত দিচ্ছে? ভাবার বিষয়। তৃণমূলের এই বিপুল জয়ের পেছনে আরেকটা খুব বড় কারণ ছিল, সেটা হলো টুকরো টুকরো হয়ে যাওয়া বিরোধী ভোট। কি ২০১৬ কি ২০২১ দুটো নির্বাচনী বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গেছে। এই বিভাজনটা কি বিরোধীদের কৌশলগত ভুল ছিল, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করেছে? ফলাফল কিন্তু স্পষ্ট বলছে, এর পুরো ফায়দাটাই শাসক দল পেয়েছে। এতক্ষণ তো আমরা দেখলাম কি হয়েছে, এবার চলুন আসল প্রশ্নে আসি। কেন হয়েছে? এই বিরাট জয়ের আড়ালে লুকিয়ে থাকা অসন্তোষের কারণগুলো ঠিক কী? ভিতের ফাটলগুলো ঠিক কোথায়? একটা প্রশ্ন তো আসেই, তাই না? যদি শাসক দল এত বড় একটা জয় পেয়েই থাকে, তাহলে মানুষের মনে আসল ক্ষোভটা ঠিক কোথায়? ভোটের ফলাফল কি সবসময় মাটির আসল ছবিটা তুলে ধরে? এখানেই তো রাজনীতির আসল ধাঁধাটা লুকিয়ে আছে। দেখুন, একদিকে বিধায়কের শক্তি হল তিনি স্থানীয় এবং সরকারি প্রকল্পের সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নেটওয়ার্ক তার হাতে আছে। আবার অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক কাজের অভিযোগ আর এলাকার পরিকাঠামো তৈরিতে ব্যর্থতার মতো গুরুতর অভিযোগ। এই অবস্থায় একজন সাধারণ ভোটার ঠিক কোন দিকে ভরসা রাখবেন? এগুলো কিন্তু শুধু অভিযোগের একটা তালিকা নয়, এগুলো হলো শামশেরগঞ্জের মানুষের রোজকার যন্ত্রণা। প্রতি বছর বন্যার ভয়, ঘণ্টার পর ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে জ্যামে আটকে থাকা, দুর্নীতির জন্য প্রাপ্য রেশনটুকুও না পাওয়া, এই সব সমস্যা নিয়েই তাদের বাঁচতে হয়। ভোটের ফলাফল যাই হোক না কেন, এই ক্ষোভগুলো তো আর মিলিয়ে যায় না। চলুন এবার আরও এক ধাপ গভীরে যাওয়া যাক। সেই সব কাঠামোগত সমস্যাগুলো খতিয়ে দেখা যাক, যা এই অসন্তোষ আর রাজনৈতিক পরিস্থিতিকে দিনের পর দিন নিয়ন্ত্রণ করে চলেছে। এই অসন্তোষের কারণগুলো কিন্তু শুধু স্থানীয় সমস্যায় আটকে নেই।
রাজ্য স্তরের দুর্নীতি, বেকারত্ব, সিএএ এনআরসির মতো পরিচয়ভিত্তিক রাজনীতির ভয় আর একটা স্থির অর্থনীতি, এই সবকিছু মিলেমিশে একটা গভীর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছে। মানুষ হয়তো পরিবর্তন চায়, কিন্তু ভরসা করার মতো বিকল্প কোথায়? সব মিলিয়ে বললে আসল সমস্যাটা হল আস্থা আর বিশ্বাসের ঘাটতি। দুর্নীতি আর নিরাপত্তাহীনতার অভিযোগগুলো শাসক আর সাধারণ মানুষের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি করে দিয়েছে। আচ্ছা, সমস্যা তো অনেক হলো, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটাও তো খুঁজতে হবে। এই যে এত ডেটা, এত তথ্য, এগুলোকে ব্যবহার করে কি সমাধানের কোনো পথ বের করা সম্ভব? চলুন এবার একটা সম্ভাব্য রূপরেখার দিকে তাকানো যাক। এই ডেটা অ্যানালিসিস থেকে 3টে খুব কংক্রিট প্রস্তাব উঠে আসছে, যা সরাসরি মানুষের মূল সমস্যাগুলোকে টার্গেট করে। 1. বন্যার হাত থেকে বাঁচতে গঙ্গার ওপর স্থায়ী বাঁধ। 2. যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে নতুন বাইপাস আর ফ্লাইওভার। আর 3. বেকারত্ব দূর করতে একটা কৃষি শিল্প পার্ক। শুধু প্রজেক্টের নাম নয়, এর ফলটা দেখুন। কৃষি শিল্প পার্ক তৈরি হলে ২,০০০-এর বেশি নতুন কাজ তৈরি হবে, আর বাঁধটা তৈরি হলে প্রায় ৫০,০০০ মানুষ সুরক্ষিত হবেন। বিনিয়োগের এমন মানবিক প্রতিফলনকেই তো আসল উন্নয়ন বলে, তাই না? তাহলে দেখুন, কৌশলটা খুব সোজা আর পরিষ্কার। মানুষের 3টে মৌলিক চাহিদা পূরণ করতে হবে: নিরাপত্তা, পরিকাঠামো আর কর্মসংস্থান। একটা সফল রাজনৈতিক কৌশলের ভিত্তি তো এটাই হওয়া উচিত। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা দেখব কিভাবে এই ডেটা আর তথ্যকে ব্যবহার করে সুশাসনের মাধ্যমে মানুষের আস্থা আবার ফিরিয়ে আনা যায়, একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা যায়। আসলে এই পুরো বিশ্লেষণের সারমর্মটা বোধহয় এই একটা লাইনেই বলে দেওয়া যায়: এই নির্বাচনকে হতে হবে কুশাসনের বিরুদ্ধে একটা গণভোট, এবং প্রার্থীকে হতে হবে পরিবর্তনের দূত। এটা শুধু একটা আকর্ষণীয় স্লোগান নয়, এটা একটা নতুন রাজনৈতিক দিশার স্পষ্ট ইঙ্গিত। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। শুধু ডেটা, শুধু প্ল্যান কি যথেষ্ট? রাজনীতিক সদিচ্ছা ছাড়া এই তথ্য কি শুধুই কাগজে কলমেই থেকে যাবে? এই যে রাজনৈতিক প্রতিশ্রুতি আর বাস্তব রূপায়ণের মধ্যেকার বিরাট ফাঁক, সেটা কি আদৌ ভরাট করা সম্ভব? উত্তরটা বোধহয় আমাদের সবাইকে একসঙ্গে খুঁজতে হবে।